কানাডার দাবানলের প্রভাবে বিশ্বকাপের ফাইনালের আগে উদ্বেগ, অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। 17 জুলাই ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের দিন, জুলাই সনদ নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে ফখরুল। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারত, রণধীর জয়সওয়াল। ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যা ক্ষতিগ্রস্তরা, পাশে থাকার আশ্বাস সরকারের মন্ত্রীদের। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনার মধ্যেই উদ্বেগ জন্ম দিচ্ছে নিউ ইয়র্কের আবহাওয়া। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের কথা থাকলেও কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক ও আশেপাশের বায়ুর মান খারাপ হয়ে যাওয়ায় শঙ্কা জেগেছে। ফাইনালের আগে অবশ্য আবহাওয়া ঠিক হয়ে যাবে বলে আশাবাদী দুই সাবেক ফুটবলার লুকাস পোডোলস্কি ও হাভিয়ের মাসচেরানো। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। কানাডার দাবানলের ধোঁয়া দক্ষিণে ভেসে এসে ঢেকে ফেলেছে নিউ জার্সির আকাশ। এর ফলে কমে গেছে বাতাসের মান, ম্লান হয়ে গেছে সূর্যের আলো। নিউ ইয়র্কের বিখ্যাত স্কাইলাইনও আচ্ছন্ন ধোঁয়ার আস্তরণে। রোববার রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। তবে এই পরিস্থিতি খেলোয়াড়দের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার বৃষ্টি হলে কমে যেতে পারে ধোঁয়ার ঘনত্ব। গত 2-1 দিনে নিউ ইয়র্কে ধোঁয়ার স্তর মাটির কাছাকাছি নেমে এসেছে এবং আজ ও আগামীকালও একই পরিস্থিতি থাকতে পারে। তবে শনিবারের বৃষ্টি ধোঁয়া অনেকটাই কমিয়ে দেবে এবং রোববার ঠান্ডা বাতাস এসে বাকি ধোঁয়াও সরিয়ে নেবে। এদিকে বক্ষব্যাধি বিশেষজ্ঞ আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্য ডাক্তার ভিন গুপ্তা সতর্ক করে বলেছেন, এমন পরিবেশে ফুটবল খেলা খেলোয়াড়দের শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ফুটবলের মতো খেলায় ফুসফুসকে স্বাভাবিক অবস্থার তুলনায় 2 থেকে 3 গুণ বেশি কাজ করতে হয়, ফলে খেলোয়াড়রা 2 থেকে 3 গুণ বেশি দূষিত বাতাস শরীরে নিচ্ছেন। যদি সেই বাতাস ধোঁয়া ও ক্ষতিকর কণায় ভরা থাকে তাহলে তা শরীরের জন্য ভালো নয়, এমনকি অল্প সময়ের জন্য হলেও। তাই ফিফার উচিত বিকল্প পরিকল্পনা মাথায় রাখা। নিউ ইয়র্কে দাবানলের ধোঁয়ায় সৃষ্ট ঘন কুয়াশার মতো পরিস্থিতি 2026 বিশ্বকাপ ফাইনালে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন জার্মানির সাবেক স্ট্রাইকার লুকাস পদলস্কি ও আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ার মাসচেরানো। এটা কোনো প্রভাব ফেলবে না, কারণ দুই দলকেই একই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না। ব্যক্তিগতভাবে আমার কখনোই এসব নিয়ে সমস্যা হয়নি। মাঠ শুকনো হোক, ভেজা হোক কিংবা বরফে ঢাকা থাকুক, এসব নিয়ে ভাবি না। শিরোপা জিততে বা 3 পয়েন্টের জন্য আপনাকে মাঠে নেমে লড়াই করতেই হবে। এটা অদ্ভুত। নিউ ইয়র্কে এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। সত্যি অস্বাভাবিক, তবে আমার মনে হয় না এটি কোনো প্রভাব ফেলবে। এদিকে আবহাওয়া নিয়ে নগরবাসীদের সতর্ক বার্তা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে শঙ্কা থাকলেও নিউ ইয়র্কে লেগেছে ফাইনালের আমেজ। রাতের আকাশে হয়েছে ড্রোন শো। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এদিকে আলাদাভাবে ঐচ্ছিক অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। 19 জুলাই রাত 1টায় ফাইনালের আগে নিজেদের ফিট রাখার চেষ্টায় ছিল মূলত ফাইনালিস্টদের। জর্জিয়াতে এদিন অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমাঞ্চপূর্ণ সেমিতে ইংল্যান্ড শেষ 7 মিনিটের জোড়া গোলে হারানোর পর লাউরাতো মার্টিনেজদের মাঠে নামতে দেখা গেছে। এ অনুশীলনে ছিল নিজেদের ঘাম ঝরানোর চেষ্টা। অন্যদিকে নিউ ইয়র্কে অনুশীলন করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও। যদিও স্প্যানিশ শিবিরে ইনজুরির ব্যাপারে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রেড বুল স্টেডিয়ামে লামিন ইয়ামাল এবং পুরো ইনজুরিতে ভুগছেন, যদিও তাদের আঘাত মারাত্মক কিছু নয় বলে জানা গেছে। এই দুজন ছাড়া 15 মিনিট অনুশীলন করে স্পেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ পরিচালনা করবেন স্লোভাকিয়ার স্লাভকো ভিনসিস।
মেক্সিকোতে রেফারিজ প্যানেলে পর্যালোচনার পর তাকে এই গুরুদায়িত্ব দিয়েছে ফিফা। বেশ কিছু শর্ত পূরণের পরই বরাবরই বেছে নেওয়া হতো বিশ্বকাপের ফাইনালের রেফারি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফিফার প্রধান রেফারি কর্মকর্তা পারলুগি কলিনা শেষ পর্যন্ত নানা সমীকরণ শেষে ঘোষণা করে স্লাভকোকে। তার নাম ঘোষণার পর আবেগতাড়িত হয়ে পড়েন এই স্লোভাক রেফারি। নিউ ইয়র্কে মেসি ইয়ামালদের ফাইনাল লড়াইয়ের উত্তাপ সামাল দেওয়ার জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরের শাসনামলে একের পর এক বিতর্কের জন্ম দিতে থাকে পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন পরিণত হয় সন্ত্রাসীদের আখড়ায়। ২৪শে জুলাই অভ্যুত্থানেও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতন ত্বরান্বিত করে। তেমনি একটি দিন ছিল ২৪শে জুলাই, যেদিন ক্ষুধার্ত হায়নার মতো শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা। দুঃসহ সেই স্মৃতির কিছুটা তুলে ধরছেন নাজিবুর রহমান। সিলেটের খাদিজা হত্যা চেষ্টা থেকে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার পেছনে ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আছে নিরীহ বিশ্বজিৎকে হত্যার মতো কলঙ্কের ছাপও। প্রতিটি ঘটনাই হয়েছে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায়। সাধারণ শিক্ষার্থীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৬ জুলাই রাতেই হল ছাড়া করা হয় ছাত্রলীগকে। ১৭ জুলাই পরিস্থিতি বেগতিক থাকায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন, তাতেও কাজ হয়নি। পরদিন গায়েবানা জানাজা কর্মসূচি দেয় সাধারণ শিক্ষার্থীরা। সেখানেও হামলায় নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হেলমেট বাহিনীর আড়ালে দিনভর চলে ছাত্রলীগের তাণ্ডব। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। নির্বিচারে হামলা করা হয় কয়েক হাজার শিক্ষার্থীদের উপর। দিনব্যাপী হামলায় রক্ত ঝরেছে কমপক্ষে ৪ শতাধিক শিক্ষার্থীর। নারী শিক্ষার্থীরাও রক্ষা পায়নি ছাত্রলীগের বর্বর হামলা থেকে। যে ১৭ বছর ধরে যে অপরাজনীতি, দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলার যে রাজনীতি করেছে ছাত্রলীগ, আমি মনে করি সেটির বিচার হওয়া উচিত বলে মনে করি এবং দেশের প্রচলিত আইনে সেই বিচার সম্ভব। যদি এই বিচার প্রতিষ্ঠা না করা যায় তাহলে অদূর ভবিষ্যতে কেউ যদি পেশিবাদ কায়েম করতে যায় বা পেশিবাদ প্রতিষ্ঠার জন্য কেউ যদি অনুকূল পরিবেশ তৈরি করে, তাহলে আমি মনে করি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে। ছাত্রলীগ বিগত ১৬ বছরে প্রত্যেকটা ক্যাম্পাসকে তারা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে, সেখানে নির্যাতন নিপীড়ন তারা করেছে। অসংখ্য শিক্ষার্থীর হাত পা ভেঙেছে, অসংখ্য শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করে পুলিশে দিয়েছে, থানায় দিয়েছে, জেলে দিয়েছে এবং যে কোনো যৌক্তিক আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। শুধু আমরা না, ছাত্র শিবির, ছাত্রদল সহ প্রায় সকল ছাত্র সংগঠন আসলে তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন দীর্ঘকাল ধরে ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড সরকার পতনে রসদ জুগিয়েছে। ছাত্ররা যখন ছাত্রদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় অথবা যখন আঘাত করে, তখন সেটিকে সহ্য করার মতো একটা অবস্থায় থাকে না, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন তখন সারা দেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে এবং তখন কিন্তু আপনি দেখবেন যে ছাত্রলীগ তখন আর টিকতে পারে না এই ক্যাম্পাসগুলোতে। প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগকে তখন বিতাড়িত করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ যদি সহনশীল আচরণ করত, ক্যাম্পাসে ছাত্রদের প্রতিপক্ষ হয়ে না দাঁড়াতো, তাহলে কিন্তু এই আন্দোলন ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে না। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ৭১-এর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার, যার কারণে তাদের প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। পালিয়ে আছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই সনদ নিয়ে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন, বিএনপি ৩১ দফার মতো জুলাই সনদ নিয়েও অঙ্গীকারবদ্ধ, তবে সেটি দলের দেয়া নোট অব ডিসেন্টকে সমন্বিত রেখে। ডক্টর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আলোচনায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজপথে ফয়সালা হবে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। মির্জা আলমগীর অভিযোগ করেন, অনেকে জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। আমরা যেটা বারবার করে বলে আসছি যে জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। স্মরণ সভায় প্রয়াত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন জ্যেষ্ঠ নাগরিক ও বুদ্ধিজীবীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া প্রতীকী কফিন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জাতীয় ছাত্র শক্তি, জাতীয়তাবাদী ছাত্রদল ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। ছাত্রলীগকে ঘিরে অভিযোগ তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেয়া হয়। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগেও বলেছিলাম, এই অনুরোধটি এখন আমাদের অভ্যন্তরীণ এবং বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। যে কোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই অনুরোধের ক্ষেত্রেও ভারতের প্রচলিত আইন এবং দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক বন্যার পর ঘরবাড়ি সম্পদ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ দুর্গত মানুষ। কক্সবাজারে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে অতিবৃষ্টি ও বন্যায় কক্সবাজার জেলায় ১৫০০-এর বেশি বাড়িঘর ও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায়। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কক্সবাজারের চকরিয়ার লক্ষারচর শিকলঘাটায় বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। সর্বত্র আমরা সমন্বিতভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি।
বিশেষ করে বিভিন্ন অঞ্চল যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যাপ্রদ্রস্ত হয়েছে, সেখানে একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে সমন্বয়ের কাজ করা হচ্ছে। প্রশাসন সহ অন্যান্য সরকারি সকল বিভাগের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করে সমন্বয়ের মাধ্যমে এই বন্যা দুর্গতদের পাশে আছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর যে সমস্ত অবকাঠামো বিনষ্ট হয়েছে সেগুলো আমরা জরিপ করছি। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়ার ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন করেন ভাঙন কবলিত এলাকা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা, চন্দনাইশ সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সরকারের সব ধরনের সেবা কার্যক্রম চলমান থাকার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৭ লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে, যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে এবং স্বাস্থ্য সেবা, ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যায় খাগড়াছড়ি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দীঘিনালার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ফসলি জমি থেকে এখনও পানি সরে যায়নি। জীবন বাঁচাতে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ বাড়িঘরে ফিরে এখন টিকে থাকার সংগ্রাম শুরু করেছেন। আমার ধানগুলো সব কাদায় ডুবে গেছে, ডুবে যাওয়ার পর এখন আবার নতুন করে ধান কিনে ধান ফালাতে হইতেছে। এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এনেও কোনো সাহায্য সহায়তা কিছু আসে নাই। ডরের সময় রান্না বাড়া করতে পারি নাই, সব কিছু হয়েছে, হাঁস মুরগ নষ্ট হয়েছে, চাষ করছে, চাষও সব বন্যায় নিয়েছে। খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০ ভাগ এলাকা। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে আটক করেছে কোস্টগার্ড। সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হুয়ানক এলাকার কেরুনতলি সংলগ্ন পাহাড়ি আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় সেখান থেকে মিন্টুকে আটক করা হয়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে 5টি দেশীয় 1 নলা বন্দুক, 9টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, 20 রাউন্ড তাজা গুলি, 12 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, 3 লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আউলাতলি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। জুমার নামাজের আগে আউলাতলি মধ্যপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে মাদক ব্যবসার অভিযোগে পারভেজ মিয়া ও তার মা পারভিন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির 7টি বসতঘর ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। হঠাৎ অস্বাভাবিক চড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। মাছের বাজারেও ঊর্ধ্বগতি। এদিকে আরেক দফা বেড়েছে চালের দাম। এসবের জন্য টানা বর্ষণ আর জলাবদ্ধতার অজুহাত ব্যবসায়ীদের। শাহাদাত অভ্রের রিপোর্ট। সাধারণ ক্রেতারা এইসব খাওয়ার বাজারে আসতেই চোখে পড়ল ক্রেতা বিক্রেতার তর্ক বিতর্ক। গেল সপ্তাহের তুলনায় হুট করেই আকাশ ছোঁয়া দামে কিছুই কিনতে পারছেন না রাজিয়া সুলতানা। কিনলেন কেবল 80 টাকায় 2 আটি শাক। শেষমেশ খালি ব্যাগ নিয়েই ছাড়লেন বাজার।
বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি 100 টাকা করে বেঞ্জিন একাতাল কিভাবে খাবো? এটা কি হয়? স্বল্প আয়ের মানুষের প্রায় সবাই রাজিয়া সুলতানার মতোই বাজারে এসে চমকে উঠছেন। বিক্রেতারা বলছেন কয়েকদিনের বৃষ্টিতে স্বল্পতা রয়েছে কাঁচা বাজারে, তাই বেড়েছে কাঁচামরিচ, করল্লা, বেগুনের দাম। এছাড়াও লাউ, চিচিঙ্গা, দুন্দুল সহ বেশিরভাগ সবজি 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। অবাক হয়ে যাচ্ছি, গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে অনেক বেশি দাম। সব মালের দাম বাড়ছে, কোনটা বাকি নেই। যেমন কালকে শসা বেশি 140 টাকা, আজকে এই শসা কিনে আনছি 150 টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় খুচরা বাজারে ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ও ডিমের দামেও বড় লাভ দেখা গেছে। হুট করে মুরগি ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। মিডল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই তো ব্রয়লার মুরগি খায়। দেশি মুরগির দাম যেহেতু অনেক বেশি, আমার মনে হয় দামটা একটু কমানোই উচিত। এদিকে বড় মৌসুম শেষ না হতেই সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দামে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। 120 টাকার পোলাও চাল এখন বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। আগে প্রথম গাড়ি ছিল 155 টাকা, 155 টাকাতে করছে 75তে করছে 90 তখন 215 টাকা করছে। মাছের বাজারেও দেখা গেছে সরবরাহের স্বল্পতা, দামও বেড়েছে। চারিদিকে পানির সংখ্যা বেশি, মানে প্রজেক্টের মাছগুলো সবগুলো চলে যাচ্ছে, তার জন্য একটু মাছের দাম বেশি। বৃষ্টির প্রভাব নাকি সিন্ডিকেটের প্রভাবে বেড়েছে দাম, তা নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। শাহাদাত অফ্র, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। কানাডার দাবানলের প্রভাবে বিশ্বকাপের ফাইনালের আগে উদ্বেগ, অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। 17 জুলাই ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের দিন, জুলাই সনদ নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে ফখরুল। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারত, রণধীর জয়সওয়াল। ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্তরা, পাশে থাকার আশ্বাস সরকারের মন্ত্রীদের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।